দর্শক শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকের শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা কথা বলবো সাম্প্রতিক সময় আমার চ্যানেলে ব্রিগেডিয়ার বারী 111 সেই বিখ্যাত আলোচিত ব্যক্তি, সমালোচিত ব্যক্তি, যাকে প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয় 111 ঘটনার মূল পরিকল্পনাকারীর হিসেবে। তার যে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, দীর্ঘ সাক্ষাৎকার, দর্শক আপনারা সবাই মনোযোগের সাথে দেখেছেন। দীর্ঘ প্রায় 2.5 লক্ষের বেশি মানুষ, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তো সেই সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার বারী অনেক প্রসঙ্গে এড়িয়ে গেছেন। এই প্রসঙ্গটি নিয়ে আমার দেশের সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি তার পত্রিকাতেও বিভিন্ন সময় লিখেছেন, পরবর্তীতেও তিনি এটি নিয়ে গবেষণা করেছেন। ব্রিগেডিয়ার বারী যে প্রসঙ্গগুলো বলেননি, যে প্রসঙ্গগুলো বলা উচিত ছিল, বা যে গ্যাপ গুলো, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো জনাব মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে। পাশাপাশি চলমান যে রাজনীতির বিষয়, সেটি নিয়ে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, সাবেক জ্বালানি উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, লেখক, সাংবাদিক, সম্পাদক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ ভাই, আপনি ব্রিগেডিয়ার বারী সাহেবের ইন্টারভিউটা আশা করি দেখেছেন, আমি যতটুকু আপনার সঙ্গে কথা বলেছি। তো প্রথমে আমি যদি বলতে চাই যে আপনার যে বই দ্য পলিটিক্যাল হিস্টোরি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটল অফ ফেইথ, যে বইটি প্রকাশিত হয়েছে 2019 সালে, আপনার সেই বইতে কিন্তু আপনি গওহর রিজভী সাব জেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন, এই বিষয়টি আপনি স্পষ্টভাবে লিখেছেন। এবং আপনার বিভিন্ন লেখায় কিন্তু 111 নিয়ে আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন, সেই তথ্যগুলো এখন দেখা যাচ্ছে যে আপনি যা বলেছেন সেটাই সত্য। অর্থাৎ আপনার সোর্স যেভাবে আপনাকে ইনফর্ম করেছে, সেই সত্যতা সম্পর্কে একটা সময় কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করলেও এখন দেখা যাচ্ছে আপনি যা বলেছেন সেটি সত্য। ব্রিগেডিয়ার বারীও স্বীকার করেছেন যে গওহর রিজভীর সহ সেই সময়কার ব্রিগেডিয়ার আমিন, এটিএম আমিন, বিহারি আমিন নামে যিনি পরিচিত, তিনি যখন সাব জেলে যাওয়া শুরু করলেন, তারপর ব্রিগেডিয়ার বারী যে হইচই করেন সেই সময়কার ডিজিএফ এর প্রধানের সাথে। তো আপনি কি একটু এই ব্রিগেডিয়ার বারী যা বলেননি বা যা বলা উচিত ছিল, বা 111 এর যে গ্যাপ গুলো না কথার, আপনি যদি একটু আমাদেরকে বলেন, আমাদের দর্শকদের সুবিধা হবে পুরো বিষয়টা বুঝতে। ধন্যবাদ কনক আপনার এই প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনার সাক্ষাৎকার আমি দেখেছি, দীর্ঘ সাক্ষাৎকার, 3 ঘন্টার। তো দেখতে ধৈর্য লেগেছে, একবারে পারি নাই, 2 দিনে দেখতে হয়েছে পুরো সাক্ষাৎকার। তো সাক্ষাৎকার দেখে এর অনেক কিছুই আমার সোর্স আমাকে জানিয়েছিল সেই সময়, যখন 1/11 সরকারের বিরুদ্ধে আমি লেখালেখি করছি। তার মানে 2007 সালের কথা বলছি। তখন আমি নিয়মিত কলাম লিখতাম, আপনার নিশ্চয়ই মনে আছে, নয়া দিগন্ততে। নয়া দিগন্ততে প্রতি বুধবারে আমার কলাম বেরোত। আসলে একটু পুরনো কথা বলে নেওয়ার দরকার এই প্রসঙ্গে, যে ওই সময় মাত্র 4 জন ব্যক্তি এই 1/11 বিরুদ্ধে কথা বলার সাহস অর্জন করতে পেরেছিলেন। লেখালেখিতে আমি প্রথমেই বলি ফরাদ মাজা সাহেবের কথা। ফরাদ মাজা সাহেব প্রতি সপ্তাহে তখন কলাম লিখতেন নয়া দিগন্ততেই। ওনারটা ছাপা হতো মঙ্গলবারে, আর আমারটা ছাপা হতো বুধবারে। আমরা দুজন 1/11 মুখোশ উন্মোচনের কাজে কাজ করছিলাম। আর টেলিভিশনে 2 জন ব্যক্তি, সেই সময় টকশোতে আমাদেরকে বিশেষ ডাকতো না, কারণ আমরা তো বুঝতেই পারেন আমরা শত্রু হিসেবে গণ্য হতাম ওই সরকারের, মঈনের সরকার, মঈন ফখরুদ্দিনের সরকারের। কাজে আমাদের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, খুবই কম ডাকা হতো। তো টেলিভিশনে 2 জন ব্যক্তি ওই সময় 1/11 সাহস করে সমালোচনা করেছিলেন। একজন হলেন নিউজের সম্পাদক নুরুল কবির, আর একজন হলেন সাবেক সচিব, গায়ক, লেখক, অত্যন্ত গুণী মানুষ, জনাব আসাদুদ্দৌলা। জনাব আসাদুদ্দৌলা কে এই কারণে ডিজিএফআই একবার ডেকেও নিয়ে গিয়েছিল, কারণ আসাদুদ্দৌলা সাহেবের এক ভাই বোধহয় আর্মিতে ছিলেন, উনিও বেশ সিনিয়র অফিসার ছিলেন। তো তাকে দিয়ে একবার আসাদুদ্দৌলা সাহেবকে ডেকে নিয়ে বলা হয়েছিল তিনি যেন এভাবে সমালোচনা না করেন। তো এই 4 জন মাত্র লোক আমরা লেখালেখি এবং টেলিভিশনে এই সরকারের দুষ্কর্মের কথাগুলো বলতাম। আমি বিশেষ করে ভারতীয় সংযোগের কথা বলতাম, ফরাদ মাজা সাহেবও তাই বলতেন। অন্য 2 জন টেলিভিশনে যারা যেতেন ভারতীয় সংযোগের কথা অতটা বলতেন না, কিন্তু এই সরকারের বিভিন্ন অপকর্মের কথা তারা সাহস করে বলেছেন সেই সময়। আর পরবর্তীতে আরেকজন সাংবাদিকের কথা বলে রাখি আমি, ইতিহাস পরিষ্কার রাখা দরকার কনক স্যার। কারণ হচ্ছে যে এই যে আমরা কথা বলছি, এগুলো রেকর্ডে থাকবে, আপনি লেখালেখি করলে, কোনো বই লিখলে সেখানে আপনি ব্যবহার করবেন। ইতিহাস
সত্য থাকা উচিত, যাতে পরবর্তীতে কেউ মন গড়া ইতিহাস লিখতে না পারে। এবিএম মুসা সাহেব মারা গেছেন, আওয়ামীপন্থী সাংবাদিক, খুব সিনিয়র সাংবাদিক। তিনি পরবর্তীতে দাবি করতেন তিনি ১১ সরকারের বিরুদ্ধে বলেছেন। কথাটা ঠিক না। প্রথম দিকে তিনি ১১ সরকারের সমর্থক ছিলেন এবং তার সঙ্গে মঈনের ভালো সম্পর্ক ছিল, নোয়াখালী কানেকশন, এটাও একটু বলে রাখি। এবিএম মুসা সাহেবের বাড়ি নোয়াখালী এবং মঈনের বাড়ি নোয়াখালী, সেই হিসাবে তাদের মধ্যে ভালো সৌহার্দ্য ছিল এবং প্রথম দিকে তিনি যথেষ্ট পজিটিভ কথা বলতেন এই সরকার সম্পর্কে। শেষের দিকে এসে, বিশেষত শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর থেকে তিনি সেই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেন, যেহেতু আপনি জানেন যে তিনি আওয়ামীপন্থী ছিলেন। তো এই ঘটনাগুলো মনে রাখা দরকার। আবারও জনগণকে মনে করিয়ে দিচ্ছি, আমি সবসময় বলি বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল, কিছুদিন পরে সব ভুলে যায়। তো এই জন্য আবার আমি মনে করিয়ে দিচ্ছি যে 4 জন লোক প্রকৃতভাবে ১/১১ লেখালেখি এবং কথা বলার মাধ্যমে প্রতিবাদ করেছিল সেই সময়। তো এই গেল একটা, এটা একটু বলে রাখা দরকার ইতিহাসের প্রেক্ষিতে। এখন বাড়ির প্রসঙ্গে আসি। আমি যে সাক্ষাৎকার আপনার এখানে শুনলাম, আমি একটু হতাশ হয়েছি এই কারণে যে ব্রিগেডিয়ার বাড়ির কাছ থেকে আমি কিছু ইন্টেলেকচুয়াল অনেস্টি আশা করেছিলাম এবং অনেস্টিটা শুরু হওয়া উচিত ছিল ওনার দুঃখ প্রকাশ করার মাধ্যমে, অনুতাপ করার মাধ্যমে। আমি অবাক হলাম যে উনি নিজেকে ন্যাশনালিস্ট দাবি করছেন। আপনার সাক্ষাৎকারেই বলেছেন যে আমরা ন্যাশনালিস্ট। তো একজন ন্যাশনালিস্ট বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা ১/১১ কারণে তৈরি হয়েছে, তার জন্য কোনো অনুতাপ প্রকাশ করলেন না। তিনি হাসিনার ফ্যাসিবাদ নিয়ে কোনো অনুতাপ করেন নাই। তিনি জননেত্রী বলছিলেন শেখ হাসিনাকে, যে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি ভারত যে বাংলাদেশ দখল করে নিয়েছে সেনাবাহিনীর মাধ্যমে, ১/১১ মাধ্যমে, সেটা সম্পর্কে কোনো দুঃখ প্রকাশ করেন নাই। তারা এক সময় দুর্নীতির বিরুদ্ধে নাকি জেহাদ করেছিলেন। আজকে যে দুর্নীতির সকল মাত্রা অতিক্রম করে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা, মানে আগে তো ১-২ কোটি টাকা হতো, এরপরে ১০০ কোটি, তারপর ১০০০ কোটি, এখন শুধু লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি নিয়ে তার কোনো দুঃখ নাই এবং যে দুর্নীতির কথা বলে তারা মানুষকে অত্যাচার করেছিলেন সেটা নিয়ে তার কোনো অনুশোচনা নাই। এবং তারপরে দেখুন, গণতন্ত্রহীনতা নিয়ে তার কোনো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে, হাজার হাজার মানুষ এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে এই সরকারের মাধ্যমে। এটা নিয়ে তার কোনো আক্ষেপ নাই। বাংলাদেশে মুসলমানদের ধর্মকর্ম করাও মুশকিল হয়ে গেছে, আর্মিতে দাড়ি রাখা নাকি মুশকিল হয়ে গেছে। আমি ব্রিগেডিয়ার বাড়িকে দেখলাম যেদিন তিনি দাড়ি রেখেছেন, আগে দাড়ি ছিল না, এবং উনি আল্লাহর কথা বলছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন বারে বারে। কিন্তু বাংলাদেশে ইসলামের নামে, তথাকথিত জঙ্গিবাদের নামে যে অত্যাচার করা হয়েছে, এটা নিয়ে ওনার কোনো অনুশোচনা নাই। এবং সর্বোপরি উনি যেখান থেকে এসছেন, সেনাবাহিনী, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়েছে 2 দিন ধরে, তাদের পরিবারের উপরে জুলুম করা হয়েছে, সেটা নিয়ে তার মধ্যে আমি কোনো অনুশোচনা দেখি নাই। এই বিষয়গুলোতে আমি ব্রিগেডিয়ার বাড়ির অন্য বক্তব্যে যাওয়ার আগে সব থেকে বড় হতাশ হয়েছি এই ব্যাপারগুলোকে উনি এড়িয়ে যাওয়ার কারণে। এরপরে আমরা আসি যে উনি যে কথাগুলি বলেন নাই। আমি গওহর রিজভীর প্রসঙ্গে আসার আগে উনি প্রায় একটা কথা বলছিলেন যে উনি বছর খানেকের মধ্যে বোধহয় ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তখন যিনি ব্রিগেডিয়ার আমিন ছিলেন, পরবর্তীতে মেজর জেনারেল, তিনি সব ক্ষমতার কেন্দ্রে চলে গিয়েছিলেন এবং বারী সাহেব বারে বারে আমিনের কথা বলেছেন। তো আমি আগে বারী সাহেবের পিরিয়ডে যেটা তিনি এড়িয়ে গেছেন সেটা আমি আপনাকে বলতে চাই, কারণ সেটা গুরুত্বপূর্ণ। আমিনেরটা তো আমরা আলাপ করতেই পারি আলাদাভাবে, যেমন গওহর রিজভীরটা তো ডেফিনেটলি আমিন নিয়ে গেছে, বাট বারী তখনও কিন্তু আছে বাংলাদেশে এবং বারী তখনও ক্ষমতায় আছে। তো সেটা হলো যে আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই প্রসঙ্গেও কিন্তু আলোচনা তেমন হয় নাই আপনার সাথে ইন্টারভিউতে, যে শেখ হাসিনা এই সরকারকে ইনডেমনিটি দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল এবং তিনি এয়ারপোর্টে ইনডেমনিটি দিয়ে গেছিলেন শেখ হাসিনা, এবং বলে গেছিলেন যে আমরা এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমরা সরকারে এসে এদেরকে সকল অপকর্মের বৈধতা দিয়ে দেবো। অপকর্ম বলেন নাই, তাদের সকল কর্মকাণ্ড, অপকর্ম আমি বলছি, কর্মকাণ্ডের বৈধতা দিয়ে দেবো, এই কথাটিও বারী উল্লেখ করেন নাই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বারী বলেন নাই, শেখ হাসিনা যখন চলে গেলেন কিন্তু বেগম খালেদা জিয়া যেতে রাজি হলেন না, তিনি এই চাপের কাছে নতি স্বীকার করেন নাই। এবং যখন খালেদা জিয়া যেতে রাজি হলেন না, আবার আমি এবিএম মুসার গল্পে ফিরে আসি,
তখন এবিএম মূসা শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন। এই স্মৃতিগুলি বারে বারে বলতে হয়, বুঝলেন, না বললে মানুষ ভুলে যায়। টেলিফোন করে বললেন যে আপনি যদি ফিরে না আসেন, কাকে বললেন? শেখ হাসিনাকে, যে আপনি লন্ডন থেকে যদি ফিরে না আসেন তাহলে রাজনৈতিকভাবে আপনি অপাঙ্ক্তি হয়ে যাবেন এবং বাংলাদেশে বেগম জিয়া উনি ওনার সাহসের জন্য উনি মেইন রাজনীতিবিদ হয়ে যাবেন। কাজে যত দ্রুত সম্ভব আপনার রাজনীতির স্বার্থে আপনাকে ফিরে আসতে হবে। এবিএম মূসার এই সাজেশন শুনে শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলেন, কিন্তু তখন সেনাবাহিনীর মধ্যে এক দল, এদের মধ্যে বাড়িদের মধ্যে এক দল চাইলো যেন ফিরতে না পারে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে বেগম জিয়াকে আর বিদেশে পাঠানো যাবে না, তাহলে তো দুজনকে পাঠানো যাচ্ছে না, কারণ যে কোনো মূল্যে তাকে আটকাতে হবে। এবং সেই সময় একটা নির্দেশ জারি করা হলো সকল বিমান সংস্থার প্রতি, বিদেশি বিমান সহ, বাংলাদেশ বিমান সহ, কোন বিমানে যেন শেখ হাসিনাকে ক্যারি করানো হয়। এবং শেখ হাসিনা একদিন হিথ্রোতে গেলেন, হিথ্রোতে যাওয়ার পরে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে নেয় নাই প্লেনে, না নেওয়াতে তিনি ওখানে অনেক হইচই করে আবার ফিরে যান। তাহলে শেখ হাসিনা ফিরলেন কিভাবে? এই গল্পটারও বাড়ির বলা উচিত ছিল, কিন্তু বাড়ি তখনও ক্ষমতাবান, কিন্তু বাড়ি এটা বলে নাই। গল্পটা কি? শেখ হাসিনা তখন প্রণব বাবুকে ফোন করলেন। এই প্রণব বাবুর গল্পে তো আমরা আসবোই, তার বই নিয়ে তো আপনারা কথাই বলেছেন, যে মঈনকে বলেছিল যে তোমার চাকরি ঠিক থাকবে। তো প্রণব বাবুকে ফোন করার পরে প্রণব বাবু এই বাড়িদেরকে চাপ দিয়ে বাধ্য করলো যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা যায়। তাহলে বাড়িরা তো সারেন্ডার করেছে তো প্রণব বাবুর কাছে, এবং বাড়ি থাকতেই তো সারেন্ডার করেছে। ব্রিগেডিয়ার বাড়ি তিনি ক্ষমতায় থাকতেই সারেন্ডার করেছেন, না হলে শেখ হাসিনাকে তিনি দেশে ফিরতে দিলেন কেন তারা? এটা গেল একটা। এবং এই প্রসঙ্গে আমার যে বইয়ের কথা আপনি বললেন, সেই বইয়ের 297 পাতায় আমি পরিষ্কার লিখে দিয়েছি, 297 থেকে শুরু। এখানে এই জায়গাটা আমি একটু রিডিং করে যাই তাড়াতাড়ি, শুধু জানার জন্য, যে বেগম জিয়ার কথাটা। এই যে বেগম জিয়া boldly rejected the exile option and dared the junta to arrest her. This brave stand increased her popularity and placed Hasina in political limbo. ABM Musa, an elderly pro-Awami League journalist and former colleague of Sheikh Mujib, advised Sheikh Hasina to return immediately to recover the political ground she had lost by accepting the offer of exile. She took the advice and sought to return immediately to Bangladesh from her self-imposed exile in the UK. A section within the junta, however, tried to block Hasina's return in the expectation that they would be able to change Khaleda Zia's mind by applying more pressure on the family. All international airlines were officially instructed by the government of Bangladesh not to allow Sheikh Hasina to board any flight heading to Dhaka. An impatient and desperate Awami League president then telephoned Pranab Mukherjee, Foreign Minister of India, from London, asking him to put pressure on General Moin to facilitate her return. India duly intervened and Sheikh Hasina was allowed to return, only to be arrested a few days later on charges of corruption. মজার ব্যাপার হলো কি জানেন, যে বিএনপির নেতৃত্ব আমাদের বইটাই পড়তে খুব পছন্দ করে না। এবং আমি নিশ্চিত আপনাকে বলি, এই বইটা আমি জেলে বসে লিখেছি, আমি যখন কারাগারে ছিলাম সেই সময় লেখা বই আমার। এবং এই বই 2019 সালে লন্ডন থেকে ছাপা হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপির কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কোন নীতি নির্ধারক আজ পর্যন্ত আমার এই বই পড়েন নাই। তো তাদের জানার তো কোনো ইচ্ছা নাই, যে 1/11 পুরো ঘটনার অ্যানালিসিস জানার কোনো ইচ্ছা বিএনপির নেতৃত্বের নাই। এটাই আমাদের দুর্ভাগ্য। তো এই বিষয়টা বাড়ি এড়িয়ে গেছেন, যে প্রণবের নির্দেশে তারা অ্যালাউ করেছিলেন হাসিনাকে। আরেকটি কথা, বাড়ি সাহেব লগি বৈঠার কথা প্রায়ই বলেছেন আপনার ইন্টারভিউতে, যে আমরা কি করবো, আমরা কি দেখবো মানুষ এভাবে পিটিয়ে মেরে ফেলবে। তো বাড়ি সাহেবরা তো 2 বছর ক্ষমতায় ছিলেন, কিংবা বাড়ি সাহেবকেও যদি আমি ধরি, তিনিও তো 1 বছর ছিলেন পুরো দুর্দান্ত প্রতাপে ক্ষমতায়। তো তিনি শেখ হাসিনার লগি বৈঠার হুকুমের আসামি হিসেবে তার নামে মামলা দায়ের করে বিচার করলেন না কেন? এই বিচার তো শেষ করে ফেলতে পারতেন তারা, কারণ এটা তো হত্যাকাণ্ড। এটা তো হত্যাকাণ্ডের হুকুমদাতা কে ছিল? লগি বৈঠার যে আহ্বান জানিয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে বলেছিল আপনারা লগি বৈঠা নিয়ে আসবেন যদি। তার মানে পুরো হত্যাকাণ্ডের মূল হুকুমদাতা, মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। তাহলে বাড়ি সাহেবরা যদি এতই দেশপ্রেমিক হবেন, এতই যদি তারা জাতীয়তাবাদী হবেন, তাহলে শেখ হাসিনাকে গ্রেফতার করে এই মামলায় তার বিচার করলেন না কেন? কিছু করার নেই। আরেকটি কথা আমি বলে আমরা হয়তো অন্য আলোচনায় চলে যাব। আরেকটি কথা বাড়ি সাহেব বলেন নাই, আর তার আগে আমি ভুলে যাওয়ার আগে সেটা একটু বলে নেই। ওই যে আপনি গহর রিজভির কথা বললেন,
দেখেন গহর রিজভির, এটা আমি লিখেছি 300 পাতায়, যে গহর রিজভিকে নিয়ে আসা হয়েছিল এই ওই সরকার, মানে বারি আমিনদের সরকার, শেখ হাসিনার সাথে সেনাবাহিনী, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। আপনি তো জানেন যে গহর রিজভি, আমরা সবাই জানি, সে একজন প্রো ইন্ডিয়ান বড় স্কলার। গহর রিজভির বইপত্র অনেক আছে, হার্ভার্ডের স্কলার তিনি, তার বইপত্র আমাকেও পড়তে হয়েছে। আমি যে এই বুড়ো বয়সে আবার লেখাপড়া করলাম, তখন গহর রিজভির বই পড়তে হয়েছে আমার, সাউথ এশিয়া নিয়ে পড়তে। ইজ এ গুড স্কলার, কিন্তু তিনি বাংলাদেশের বিরুদ্ধের লোক, তিনি ভারতের লোক, তিনি বাংলাদেশের লোক না। এবং অরিজিনালিও তার দেশের বাড়িও ভারতেই, এবং তিনি ভারতেই থেকে গেছেন, তিনি বাংলাদেশি অন্যায়। তো এই গহর রিজভিকে যে ব্যবহার করা হয়েছিল সেই সময় আমি জানতাম, এবং আমার সোর্স আমাকে জানিয়েছিল সেই 2027 সালেই, এবং এই বিষয়টি আমি এই বইতে লিখে দিয়েছি। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমি, এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি বাড়িকে নিয়ে আসাতে আমার বইয়ের এই তথ্য প্রমাণিত হয়েছে, তাই না? ফ্রম হর্সেস মাউথ, যেটা বলে, যে বাড়ি নিজেই গহর রিজভির কথা বলেছেন, এবং বাড়ি স্বীকার করেছেন যে আমিন তাকে নিয়ে গেছে। আমি কিন্তু এখানে আমিনের নাম দিয়েছি। এই আমি বলি আপনাকে, 300 পাতায় আমি লিখছি যে ডক্টর গহর রিজভি, a US-based Bangladeshi national with Indian origin, was selected jointly by Indian and US intelligence establishments to mediate between Moin and Sheikh Hasina while she was held in custody. He arrived in Dhaka with the mission. Dr. Rizvi was warmly received by the army-backed government on his arrival at Dhaka during the emergency. Brigadier Amin, the most powerful intelligence officer in DGFI, after Brigadier Bari's fall from grace, was made coordinator to oversee and ensure the success of Rizvi's mission. Brigadier Amin personally escorted Gawhar Rizvi to a special sub-jail where Sheikh Hasina was also detained. তাহলে আমি যে কথা বলেছি আজকে বাড়ির ইন্টারভিউতে অক্ষরে অক্ষরে মিলে গেছে, তাই না? একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে, প্রতিটা শব্দ আমি সত্য লিখছি। তো আমি শেষ কথাটা যেটা বলতে চাই বাড়ির ইন্টারভিউ সম্পর্কে আপনার এখানে, সেটা হলো বাড়ি আকারে ইঙ্গিত বলেছেন যে বেগম জিয়া এখন যে মামলায় কারাগারে আছেন সেই মামলা ভুয়া। আকার ইঙ্গিতে এই জন্য বললাম, তিনি কি বললেন যে তার বিরুদ্ধে, মানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা দিল ওয়েস্টমন্টের এবং এবং আজম জে চৌধুরী, ওয়েস্টমন্ট এবং আজম জে চৌধুরীর নাম বলেছে সে। এই দুজন মামলা দিয়েছে স্পেসিফিক ঘুষের মামলা, কার বিরুদ্ধে? হাসিনার বিরুদ্ধে। মামলা দেওয়ার পরে মঈন তখন বলেছে যে একজনের নামে মামলা দিলাম, আর একজন না দিলে আমাদেরকে বায়াস্ট মনে করবে, এই ধরনের একটা কথা বলার পরে আর কোন মামলা খুঁজে না পেয়ে বেগম জিয়ার বিরুদ্ধে এই অরফানেজের ভুয়া মামলা, ঠিক টাকা তোলার মামলা, সেই টাকা তোলার মামলাতে বেগম জিয়া আজকে জেল খাটছেন। আর ঘুষ খাওয়ার মামলাতে যিনি আসামি হওয়ার কথা, সেই আসামি আজকে দেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে 15 বছর ধরে তারা এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দ্বারা অত্যাচারিত হচ্ছে, এবং কিছুটা কাপুরুষতাও বোধ হয় আমাদের, আমরা তার বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিরোধ আজ পর্যন্ত গড়ে তুলতে পারিনি। তো বাড়ির যে বক্তব্য, সে বাড়ির বক্তব্যের মধ্যে এরকম ভাবে বলার চেষ্টা, আমরা দেশের ভালোর জন্য গেছিলাম, মঈন মাসুদের কিছু আপনি আবার ধরেছেন 2-3 বার, তো মঈন মাসুদকে সেভ করার একটা চেষ্টা, না তারা লোক খারাপ না, তাদের উদ্দেশ্য খারাপ ছিল না, এই ধরনের কথাবার্তা বলার ইচ্ছা, এবং জাস্টিফাই করতে চেয়েছেন একাকারে। মাহমুদ ভাই, আমার একটা বিষয় আমি ওখানে বলার চেষ্টা করেছি, মানে ওনারা বলতে চাচ্ছিলেন যে এটা হচ্ছে 28 অক্টোবর এবং ওই সময় যে ডেক্লোরেটিং পলিটিক্যাল সিচুয়েশন, আওয়ামী লীগের বঙ্গভবনের প্যাসমানি বন্ধ করে নির্বাচন কমিশনার বিরুদ্ধে মানে অনাস্থা, এই আজিজ বলে না, আজিজ সাহেবের বিরুদ্ধে, তো সবকিছু মিলিয়ে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের প্রেক্ষিতে তারা বারি সাহেব নিজেই 3 বাহিনী প্রধানের সঙ্গে দেখা করেছে, 3 বার না, 3 বাহিনী প্রধানের সঙ্গে দেখা করে জরুরি অবস্থা জারির কথা বলেছে, তার একটা উৎসাহ ছিল। কিন্তু আমার কেন যেন মনে হয় যে ইটস এ লং প্ল্যান অ্যাকচুয়ালি, মানে কারণ আমরা তো সেই 111-এর ধারাবাহিকতা এখনো ফিল করছি, এখনো আমরা কিন্তু সেই, আমি আপনাকে বলি আমার সোর্সের কথা বলি আপনাকে, কেমন? আমার সোর্সে তো দেখছেন, আমার বইয়ে লেখা প্রমাণিত হচ্ছে তো এখন আমি যা লিখেছি। আমার সোর্স বলে 2005 সাল থেকে এই ষড়যন্ত্র চলছিল, ঘটনা ঘটেছে তো 2007 সালে, কিন্তু 2005 থেকে হচ্ছিল। এবং এই যে মাসুদের কথা, যেটা মাসুদের পক্ষে বলার চেষ্টা করেছেন বাড়ি, তো এই মাসুদের কথা একটু বলা দরকার। মাসুদ যখন 9 ডিভিশনের প্রধান হলো,
তখন আমার সোর্স আমাকে বলেছে যে মাসুদের কাজ ছিল প্রতিদিন বিভিন্ন বিদেশি দূতাবাসে তারেক রহমানের বিরুদ্ধে বদনাম করা। তারেক রহমানকে একটা খলনায়ক বানানোর চেষ্টা মাসুদ করছে 9 ডিভিশনের প্রধান হওয়ার পর থেকে, এবং সে রেগুলার ইনফরমেশন দিচ্ছে বিদেশি এম্বাসি গুলোতে। এবং যা মিস ইনফরমেশন ক্যাম্পেইন তখন চালানো হয়েছে বাংলাদেশের মিডিয়াতে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টারে সব থেকে বেশি সেই সময় অ্যান্টি বিএনপি, অ্যান্টি তারেক রহমান ক্যাম্পেইন চালানো হয়েছে প্রথম আলো, ডেইলি স্টারে। এটা সবই পার্ট অফ দ্য এন্টায়ার গেম, এই পুরো জিনিসটা। যে মাসুদ, আপনার মনে আছে নিশ্চয়ই, কি অপরাধ কমিটির প্রধান হয়ে গেলেন, গুরুতর অপরাধ কমিটির প্রধান, তিনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করলেন। তো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার প্রথম মামলা হলো তো নেত্রী, মানে শীর্ষ নেত্রীর মধ্যে প্রথম মামলা তো শেখ হাসিনার বিরুদ্ধে, এটা বাড়ি স্বীকার করেছে। সেই শেখ হাসিনার কাছে এই মাসুদ এখন কিভাবে যায়? এই মাসুদ তো এখন শেখ হাসিনার কাছে গিয়েছিল আওয়ামী লীগে যোগদান করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন, আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক, সংবাদপত্রের সাথে জড়িত। এবং শেখ হাসিনা তাকে পাঠিয়েছে জাতীয় পার্টির কাছে। সে তো প্রথমে জাতীয় পার্টির কাছে যায় নাই, জাতীয় পার্টির কাছে পাঠিয়ে এরশাদকে বলে দেওয়া হয়েছে তাকে যেন প্রেসিডিয়ামে পদ দেওয়া হয়। এবং আমি এরকমও শুনেছি যে এরকম উদ্দেশ্য ছিল, যদি এরশাদ কোনো গন্ডগোল করে তাহলে মাসুদকে দিয়ে শেখ হাসিনা জাতীয় পার্টি দখল করে ফেলবেন। এই কাহিনী তো আমরা শুনেছি। না, আমাদের শুধু জাতীয় পার্টি না, যে অস্ট্রেলিয়ায় তাকে 2-3 বার এক্সটেনশন দেওয়া হয়েছে, দেশে এসছে। কত টাকার মালিক, এবং মাসুদ কত টাকার মালিক, মাসুদ কি পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে। দুর্ভাগ্যবশত মাসুদ আবার বেগম খালেদা জিয়ার আত্মীয়, কারণ তার ছোট ভাইয়ের ভাইরা, আপন ছোট ভাই মারা গেছেন, তার আপন ভাইরা, সাইদ ইস্কান্দারের আপন ভাইরা জেনারেল। তো এখন কি বলবেন আপনি? তাদের মাসুদের মতো লোককে এখনো ব্রিগেডিয়ার বাড়ি জাস্টিফাই, ডিফেন্ড করবার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যজনক। তার মানে তারা একজন আরেকজনকে যে ডিফেন্ড করবার চেষ্টা, এখানেই তো সততার অভাব। আর আমার তো আজকে 1/11/16 বছর, 2007 হয়েছে 1/11, আজকে 2023, তার মানে আপনার কত 16 বছর চলে গেল। 16 বছর পরে বাংলাদেশের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি। এবং 16 বছর পরে বাংলাদেশের কি অবস্থা হয়েছে, ভারতের কাছে চলে গেছে, কোনো স্বাধীনতা নাই, জনগণের স্বাধীনতা নাই, মানবাধিকার নাই, গণতন্ত্র নাই, ভোট দেওয়ার অধিকার নাই। এরপরেও এই 1/11 কুশীলবরা একজন আরেকজনকে ডিফেন্ড করবার চেষ্টা করছে, তাদের বিবেক এখনো জাগ্রত হয় নাই। তবে কিছু হতে পারে না। কাজে আমি একটা কথা আপনাকে বলবো, যে এরপরে বাড়ি যদি আপনার এখানে আবার ইন্টারভিউতে বাড়ি যাচ্ছেন তো অন্য জায়গায়, আমার কথা হয়েছে, উনি সম্ভবত আরেক দফা আমার সঙ্গে কথা বলবেন যে ঘাটতিগুলো, এবং উনি যদি চান এবং আপনি যদি চান তাহলে ওই অনুষ্ঠানে 3 জন নিয়ে করেন, উনিও আসুক, উনি আর্মির লোক আর আমি বাইরের লোক, সাংবাদিক মানুষ, ভিকটিম এখন শেখ হাসিনার ফ্যাসিবাদের ভিকটিম। তো আমিও থাকি ওখানে, ওনার বক্তব্য শুনি, এবং আমার বক্তব্য শুনলে আমার মনে হয় জনগণ আরেকটু পরিষ্কার হবে আর কি 1/11 ঘটনা। জি, আমার মনে হয় যে ঠিক আছে, আমরা এই প্রস্তাব আমি দিয়ে রাখলাম আপনার কাছে। জি, না থ্যাংক ইউ মাহমুদ ভাই। আমার মনে হয় যে বাড়ি সাহেব আশা করি এগ্রি করবেন, কারণ এটা তো আসলে ধরেন কারোর প্রতি অনুরাগ বিরাগ তো না, মানে ইতিহাসের এই চ্যাপ্টারটা স্পষ্ট হওয়া দরকার, জনগণের কাছে একেবারে পরিষ্কার হওয়া দরকার। আমার একটা বেসিক প্রশ্ন, মানে এটা আমি বিভিন্ন সময়ে এইসব ঘটনার প্রেক্ষিতে করি। আপনি যদি দেখেন যে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট হচ্ছে বিএনপি, ব্রিগেডিয়ার বাড়ি বিএনপি দ্বারা অ্যাপয়েন্টি, জেনারেল মঈন 6-7 জনকে ডিঙিয়ে আর্মি চিফ করা হলো, ফখরুদ্দিন সাহেব বিএনপির আমলের গভর্নর, তিনি চাকরিতে ছিলেন না, তাকে আমেরিকা থেকে ডেকে এনে গভর্নর বানানো হয়েছে, করা হয়েছে। তার শ্যালক ইফতেখার আহমেদ চৌধুরীকে পরপর 2 বার জাতিসংঘের বিশেষ প্রতিনিধির জায়গায় স্থায়ী প্রতিনিধি হিসেবে মানে একবার এবং এক্সটেনশন দেওয়া হয়েছে। জেনারেল হাসান মাসুদ চৌধুরী বিএনপির দ্বারা বেনিফিটেড, বিএনপি আমলের সেনা প্রধান। আমি বলি কি বেনিফিটেড বলে নেই, একটু বলে নেই, পরিষ্কার হওয়া দরকার। তাকে শেখ হাসিনা ইউএইতে অ্যাম্বাসেডর করে পাঠিয়ে দিয়েছিল, মানে আর্মিতে তাকে আর আনার ইচ্ছা ছিল না, আরব আমিরাতে অ্যাম্বাসেডর করে পাঠিয়ে দিয়েছিল। বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়ে তাকে আরব আমিরাত থেকে ফিরিয়ে এনে আর্মিতে নিয়ে তাকে তারপর ধরেন জেনারেল মতিন বা ধরেন যারাই ছিল প্রত্যেকে কিন্তু বিএনপির দ্বারা বেনিফিটেড। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমি আপনার দ্বারা বেনিফিটেড হইতে পারি মাহমুদ ভাই, আমি আপনার পক্ষে না থাকি, কিন্তু আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন আমি মত্ত হয়ে উঠবো? এটা বিএনপি লোক চিনে না, বা
বিএনপির কোথায় ভুল বা কেন এটা হচ্ছে, বারবার হচ্ছে কিন্তু দেখেন আপনি। আচ্ছা, এটা আপনাকে দুটো জবাব দেই, একটা একটু সাহিত্যে জবাব দেই, আপনিও তো সাহিত্যের ছাত্র, আর আমার সাহিত্য নিয়ে নাড়াচাড়া করি ছাত্র না হলেও। বাংলায় একটা শব্দ আছে, এইটার কোনো প্রতিশব্দ ইংরেজিতে নাই, সেটা কি জানেন? কৃতজ্ঞ। আমরা বলি কৃতজ্ঞ, অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। আচ্ছা, অকৃতজ্ঞ হচ্ছে যে আপনি উপকার করলেন, আপনার উপকার স্বীকার করলেন, আর কৃতজ্ঞ হচ্ছে আপনি উপকার করলেন, আপনার ক্ষতি করবে। এই জিনিসটা আপনি ইংরেজদের বোঝাতে পারবেন না, আপনি আমেরিকানদের বোঝাতে পারবেন না। আরে ভাই, একটা লোক আমার উপকার করলো, আমি তার ক্ষতি কেন করবো? বাংলায় কিন্তু এই শব্দ আছে, কৃতজ্ঞ। সুতরাং বাঙালি ক্যারেক্টারের মধ্যে এটা আছে যে আপনি যদি আমার উপকার করেন তাহলে আমি আপনার অপকার করব। এই কৃতজ্ঞ, এই যে গোষ্ঠী, এই গোষ্ঠী কেমন করে যেন বিএনপির উপরে বারে বারে সওয়ার হয়। একবার সওয়ার হয়েছে নাকি বিএনপির উপরে এই কৃতজ্ঞ গোষ্ঠী? বারে বারে সওয়ার হয়। আপনি এখনো দেখেন না, মানে অনেক ছোট উদাহরণ, এই যে আপনার ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের নামে নাটক হতে যাচ্ছে কদিন পরে, সেখানে আব্দুল সত্তার উকিল নামে এক লোক, বিএনপির, তিনি মন্ত্রী ছিলেন, বিএনপির সময় খালেদা জিয়া তার মন্ত্রী ছিলেন, তিনি এখন, তার বয়স কত আমি জানি না, আমি তো বুড়ো হয়ে গেছি, তার বয়স, তিনি বিছানা থেকে উঠতে পারেন কিনা আমি তাও জানি না, তিনি এখন হাসিনার সাথে যোগ সাজস করে তিনি বাই ইলেকশন করছেন, এবং তাকে জেতানোর জন্য আওয়ামী লীগের সবাই ওখান থেকে বাই ইলেকশনে উইথড্র করে ফেলেছে নমিনেশন। তো এতটা নির্লজ্জ, এতটা কৃতজ্ঞ দেখে কষ্ট লাগে, এবং বেগম জিয়ার জন্য আসলে মাঝে মাঝে দুঃখ লাগে যে এত কৃতজ্ঞ, এত কৃতজ্ঞ লোক ওনার চারপাশে কিভাবে জুটেছিল এরা সবাই। এবং আরো বেশি আপনি কি শিক্ষা নিচ্ছেন? বিএনপি নেতৃত্ব কি শিক্ষা নিচ্ছে? আমি যে কথাটা দিয়ে আমার বক্তব্য শুরু করেছিলাম যে আমাদের বইপত্র পড়ার সময় নাই বিএনপি নেতৃত্বের, আমরা তো লিখে যাচ্ছি, কিন্তু যাদের জন্য লেখা তাদের পড়ার সময় নাই। তো আপনি এদেরকে সঠিক পথে আনবেন কি করে, অ্যাডভাইস দেবেন কি করে? তারা পরিবেষ্টিত থাকে এদের দ্বারা। শামসের মোমিন চৌধুরী, এবং আপনি কি জানেন এরা সব এক ফ্যামিলির, এটা জানেন? শামসের মোমিন চৌধুরী, হাসান মাসুদ চৌধুরী, ফখরুদ্দিন এবং ইফতেখার, এরা প্রত্যেকে কিন্তু ফার্স্ট কাজিন অথবা ফার্স্ট কাজিনের হাজবেন্ড। সো এই চারজনই একই পরিবারের। এনাম আহমেদ চৌধুরী চলে গেছে, এনাম আহমেদ চৌধুরী তো আপন ভাই তো বোধ হয়, ইফতেখারের আপন ভাই তো বোধ হয় না? আপন ভাই, আমি তো তাই জানি। তো সেম ফ্যামিলি, একই ফ্যামিলির এতগুলো লোক এদের দ্বারা উপকৃত, আর পুরো ফ্যামিলি বেইমানি করলো বেগম জিয়ার সাথে, বিএনপির সাথে। তো এখন বিএনপি নেতৃত্ব যদি শিক্ষা দেয় ভালো, কিন্তু তার কোনো লক্ষণ আমি দেখছি না যে তারা শিক্ষা দিচ্ছে। তো মোহাম্মদ ভাই, ডোনাল্ড লু এখন ঢাকায়, হয়তো আমাদের যখন আমরা রেকর্ড করছি ইতিমধ্যে হয়তো তিনি ঢাকা থেকে বের হয়েও যেতে পারেন এবং রওনা হয়ে যেতে পারেন আমেরিকার উদ্দেশ্যে। তো আমরা আজকে আপনার যে পত্রিকায়, সেই পত্রিকায় আপনি ডোনাল্ড লুকে নিয়ে যে শিরোনামটি করেছেন সেটি হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। তো খুব বিস্তারিত কিছু জানা যায়নি। হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্টের কথা তিনি বলেছেন, যেখানে র্যাবের কিছু উন্নতি ঘটেছে বলে তারা মন্তব্য করেছে। সে বিষয়টি তারা, উন্নতি শব্দটাই আমার আপত্তি আছে। তারা বলেছে যে দেওয়ার পরে, কি বলে, আমেরিকান স্যাংশন দেওয়ার পরে র্যাব বিচার বহির্ভূত হত্যা কমিয়েছে, এই হচ্ছে মানে বক্তব্যটা। তো এই সফরকে কিনে একটা টান উত্তেজনা ছিল, সবকিছু মিলিয়ে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বা সফরটাকে যদি আপনি জাস্ট, এখনো অ্যাকচুয়ালি আমার ডিটেল তথ্য যেহেতু জানি না, জাস্ট আপনার মতো করে যদি আপনি একটু ব্যাখ্যা করেন দর্শকদের জন্য। আমি আগে একটু পজিটিভ সাইডটা বলি, তারপরে হয়তো নেগেটিভ সাইডে আমি যাব। ভেতরের খবর তো আমরা জানি না। মুশকিল হচ্ছে কি, জনগণ শুধু ভেতরের খবর জানতে চায়, কিন্তু জনগণ বুঝতে চান না যে এই সমস্ত রাষ্ট্রের ভিতরের খবর বাইরের কোনো দেশের পক্ষে জানা সম্ভব না। এই রাষ্ট্রের ভেতরের খবর ওয়াশিংটনের লোকজন জানবে, এটা বাঙালি কেউ জানবে না যে তাদের কি সিদ্ধান্ত। আচ্ছা, পজিটিভ সাইডটা হচ্ছে যে লু সাহেব আসলে এসেছিলেন, ডোনাল্ড লু, ভারত সফরে। আপনার মনে রাখতে হবে ভারত সফরে তিনি কেন এসেছেন। ভারত সফরে এসেছেন এই জন্য যে ভারত এখন ডাবল রোল প্লে করছে। কারণ আমেরিকা যখন ভারতকে কোলে তুলে নিয়েছিল 9/11 এর পরে, যে সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়ায় ভারত আমেরিকার হয়ে বরকন্দাজের ভূমিকা পালন করবে, এটা ছিল আমেরিকার আশা, প্রেসিডেন্ট বুশের আশা এটা ছিল, যে আমরা যা বলবো তাই করবে, ভারত তাই করবে। এবং দুটো কাজ ছিল ভারতের, একটা হচ্ছে তথাকথিত ইসলামী জঙ্গিবাদকে মোকাবেলা করা, এটা ভারত করবে, এটা করেছে, এটা ভারত তার সাধ্য মতো মুসলমানদের দেশের বাইরে দেশের ভিতরে শায়েস্তা করেছে।
আর দ্বিতীয় একটা ইচ্ছা ছিল আমেরিকার, যে চীনাকে মোকাবেলা করবে, চীনকে মোকাবেলা করবে। এই দুটো কারণে ভারতকে বেছে নিয়েছিল আমেরিকা। কিন্তু ভারত চীনকে মোকাবেলা করতে পারে নাই। তার কাজ তো চীনের বিরুদ্ধে না, চীনের বিরুদ্ধে তার কোনো সমস্যা নাই। তো এখন দেখেন রুশ এবং ইউক্রেন যুদ্ধের পরে কি হয়েছে, ভারত ওই যে বলে না, গাছেরটাও খাচ্ছে তলারটাও ঘুরাচ্ছে। আমেরিকার সাথে সুসম্পর্ক রাখছে, আবার রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে। এবং আমেরিকার এমনই দুর্দশা যে সারা পৃথিবীকে সে স্যাংশন দিতে পারছে, যে রাশিয়ার থেকে তেল কিনলে আমি স্যাংশন দিব তোমাদের উপরে, কিন্তু ভারতের উপরে সে স্যাংশন দিতে পারছে না। কেন? কারণ ভারতকে মনে করে আমেরিকা যে ভারতকে তার দরকার, ভারত 130 কোটি মানুষ, এত বড় বাজার, কাজেই তাদেরকে আমার দরকার। এই জন্য ভারতকে আমেরিকা খুব একটা সাহায্য করতে পারছে না এখন। ডোনাল্ড ট্রাম্পের মেইন সফরটা কিন্তু হচ্ছে এই জিও পলিটিক্স নিয়ে, এই যুদ্ধ, রুশ এবং ইউক্রেন যুদ্ধ, এবং ভারতকে সরিয়ে নিয়ে আসা রুশের কাছ থেকে, আর তাছাড়া চীনের বিরুদ্ধে ভারতকে আরেকটু শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া। এবং আপনি তো দেখেছেন যে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ছুটিকা সফরে বাংলাদেশে এসে গেছে। ওটাতে আসছে, আগে আমি ভারতটা শেষ করে নেই। তাহলে লুয়ের প্রধান উদ্দেশ্য ছিল ভারত সফর করা। তো ভারত সফরে তিনি 3 দিন ছিলেন ভারতে, বাংলাদেশে ছিলেন 1 দিন। গত রাতে এসছেন, আজকে রাতে চলে গেছেন। কূটনৈতিক ভাবে এটাকে 2 দিন বলে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে 1 দিন। তো পজিটিভটা হচ্ছে যে এতদিন ধারণা ছিল ভারতের ধারণা বা এরকমই আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বাংলাদেশ ভারতের একটা আশ্রিত রাজ্য, বাংলাদেশকে ম্যানেজ করার জন্য আমেরিকা ভারতের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখানে আমেরিকার আর দেখার কিছু নাই, কাজে ভারত যেটা বলবে, দিল্লি যেটা বলবে, ওয়াশিংটন এটা মেনে নেবে। কিন্তু লু বাংলাদেশে সফরে এসে একটা মেসেজ কিন্তু ভারতকে দিয়েছে, সেটা হলো যে বাংলাদেশ আমরা সরাসরি দেখব। এতদিন আমরা তোমাদের মাধ্যমে দেখেছি, এখন আমরা তোমাদের মাধ্যমে দেখব, আমরা সরাসরি দেখব। এটা একটা পজিটিভ সাইড। এই জন্যে যেহেতু ভারত বাংলাদেশের উপরে একটা আধিপত্যবাদী কন্ট্রোল করে ফেলেছে, হেজেমনিক কন্ট্রোল, সেই কন্ট্রোল থেকে সরে যেতে হলে আমাদের আন্তর্জাতিক সমর্থন লাগবে। সেক্ষেত্রে লুয়ের এই সফর একটা বার্তা দিচ্ছে, এবং বার্তাটা আমাদের জন্য পজিটিভ। জনগণের এটুকু বোঝা দরকার, ওই কালকেই হাসিনা পড়ে যাবে এই ধরনের গল্পে বিশ্বাস না করে তাদের উচিত বিষয়টা বোঝার চেষ্টা করা, যে আমেরিকা ভারতের থেকে বাংলাদেশকে এখন সরিয়ে নিয়ে আসার একটা জায়গায় পৌঁছে গেছে বলে মনে হচ্ছে। এটা আমাদের জন্য পজিটিভ। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন এটা কোন যে ডিপ্লোম্যাটিক ভাষা আছে একটা, ডিপ্লোম্যাট ইচ্ছা করলেই তার মনের কথা প্রকাশ করতে পারে না। ডিপ্লোম্যাটের ভাষার একটা লিমিটেশন আছে, তার ডিপ্লোম্যাটিক নর্মস এর মধ্যে তাকে কথা বলতে হয়। তো তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এবং বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের একটা অপদার্থ পররাষ্ট্রমন্ত্রীর সামনে পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন মানবাধিকার এবং গণতন্ত্র আমাদের মূল বিষয়। অ্যানাদার মেসেজ। তাহলে এই মেসেজটার অর্থ কি? মানবাধিকার এবং গণতন্ত্র মূল বিষয়। তার মানে শেখ হাসিনাকে মেসেজ দেওয়া হচ্ছে যে 2014 এবং 2018 মতো আরেকটা নির্বাচনের স্বপ্ন তুমি ভুলে যাও, ওই ধরনের নির্বাচন বাংলাদেশে আমেরিকা মেনে নিবে না। দিস ইজ দ্য মেসেজ। গণতন্ত্র মানে তো আপনার ভোট দেওয়ার অধিকার দিতে হবে, ভোট দেওয়ার অধিকার দিতে হলে তো শেখ হাসিনাকে যেতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থেকে বাংলাদেশে কোনো ফেয়ার ইলেকশন সম্ভব নেই। এটা তো সেই সোনার পাথর বাড়ির গল্প। শেখ হাসিনা যেতে হবে, তারপরে ফেয়ার ইলেকশন হবে। সো দেয়ার ইজ এ মেসেজ লুয়ের পক্ষ থেকে যে গণতন্ত্র এবং মানবাধিকার থেকে আমরা সরি নাই। সো দিস ইজ পজিটিভ। এখন আসেন র্যাবের ব্যাপারে তিনি কি বলেছেন। হ্যাঁ, র্যাবের যদি উন্নতি শব্দ আমরা ধরেও নেই যে তিনি বলেছেন, উন্নতি তো আর বলেন নাই, তিনি ইংরেজিতে বলেছেন। তো ইংরেজিতে কি শব্দ বলেছেন আমি পড়ি নাই তার স্টেটমেন্ট, আমি বলতে পারবো না, কিন্তু তর্কের খাতিরে আমি উন্নতি ধরে দিচ্ছি। তাহলে র্যাবের প্রতিও তো এটা। এবং আরেকটা কথা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ, র্যাবকে বলেছেন যে র্যাব যদি উন্নতি না হতো তাহলে আরো স্যাংশন আসতো, এটা বলেছেন লু। এটা বলার অর্থটা কি? এটা বলার অর্থ হচ্ছে র্যাবকে যে তোমাদের স্যাংশন আমরা দিতে পারতাম, আমরা দেই নাই, কারণ গতবারের স্যাংশনের পরে তোমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমিয়েছো বা গুম খুন কমিয়েছো, আমরা যদি ধরে নেই। সেখানে একটা প্রচ্ছন্ন হুমকিও আছে যে তোমরা যদি আবার এই কাজ করো তাহলে আবার তোমাদের নামে স্যাংশন আসবে। সো এটা র্যাবের জন্য মেসেজ। তাহলে 3টা আমি পজিটিভলি দেখছি। লুয়ের সফর পজিটিভ, গণতন্ত্রের কথা বলা পজিটিভ, র্যাবকে যে মেসেজ দিয়েছেন এটা পজিটিভ। আর এছাড়া যেগুলো তিনি বলেছেন এগুলো ডিপ্লোম্যাটিক কথাবার্তা। এখন আপনি কি মনে করেছেন এই এক সফরেই সিদ্ধান্ত হয়ে যাবে? সেটা তো হবে না। এটা আপনিও জানেন, আমিও জানি। তিনি এখন ফিরবেন, ফিরে ওয়াশিংটনে আসবেন। ওয়াশিংটনে এসে তারা তাদের যে ডিপ স্টেট আছে, ডিপ স্টেটে তারা বসবেন
এবং বাংলাদেশের পরবর্তী বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এখন এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী আবার ঘুরে গেছে বাংলাদেশে। তার মানে শেখ হাসিনা যেটা করেছেন, নিজে ক্ষমতায় থাকার লোভে বাংলাদেশকে আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবা খেলার ঘুঁটিতে পরিণত করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সর্বনাশ করে দিয়েছেন শেখ হাসিনা। কারণ বাংলাদেশ, আমরা সবসময় বলতাম আমরা একটা ক্ষুদ্র দেশ, আমরা কারো শত্রু নেই, আমরা সবার সাথে বন্ধুত্ব রেখে আমাদের, এবং কিন্তু বন্ধুত্বটা কি হবে, আমার সম্মান রেখে, আমার সার্বভৌমত্ব রেখে, আমার ইন্ডিপেন্ডেন্ট সফরেনিটি বজায় রেখে আমরা সবার সাথে বন্ধুত্ব সম্পর্কে যাব। কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতার লোভ, অর্থের লোভ, কারণ তিনি যা চুরি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ টাকা চুরি কেউ কল্পনাও করতে পারে না। আপনি দেখেন না, 2 মাসের মধ্যে ইসলামী ব্যাংক থেকে 30,000 উঠে নিয়ে গেছে। এখন আবার এটা বন্ধ করার জন্য ঢাকায় এখন লোকজনকে অ্যারেস্ট করে বেড়াচ্ছে। মানে আপনি ইসলামী ব্যাংকের বলতে পারবেন না, বললে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। ইতিমধ্যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বলা হচ্ছে যে তারা ব্যাংকিং খাত নিয়ে গুজব রটাচ্ছে। তো এটা কি আসলে গুজব ছিল কিনা, কি মানে সেই গুজব? 30,000 কোটি টাকা নিয়ে গেছে, এখানে গুজব কোথায়? তো এই টাকা পয়সা তো শেখ হাসিনা লুটপাট করছে, তাই না? তো শেখ হাসিনা লুটপাট এবং এবং তার ক্ষমতার যে উদগ্র বাসনা, লাস্ট অফ পাওয়ার, যেটাকে ইংলিশে লাস্ট অফ পাওয়ার, সেই লাস্ট অফ পাওয়ারের জন্য বাংলাদেশকে আজকে বিপজ্জনক জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশকে এখন জিও পলিটিক্যাল, ওই যে বললাম যে দাবার ঘুঁটিতে পরিণত করেছে। 18 কোটি মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই মহিলার যে অপরাধ, এই অপরাধের কোনো শেষ নাই এই অপরাধের। এবং আল্লাহ জানেন, আল্লাহ তার জন্য কি বিচার রেখে দিয়েছে, তার পরিণতি কি হবে। মাহমুদ ভাই, আরেকটা বিষয় আমরা তো অনেকদিন পরে আলোচনা করছি, যে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে সকল দূতাবাসকে চিঠি দিয়েছে বাংলাদেশ, যে র্যাবের মতো আরেকটা নিষেধাজ্ঞা আসতে পারে, এরকম স্মেল করছে, এরকম আভাস পাচ্ছে, সবাইকে সতর্ক থাকার জন্য। তো এটা আপনি কিভাবে দেখেন? মানে আমাদের ভীতি কাজ করছে, কিছু একটা ইনফরমেশন তো গভর্নমেন্টের কাছে আছে। নর্মালি কিন্তু এই ধরনের চিঠি কেউ দেয় না, ভার্বালি বলে। আপনি এই চিঠি দিচ্ছেন মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে একটা থ্রেট আছে। তো থ্রেট আছে, এইটা কেন স্বীকার করছেন আপনি? তাহলে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা ভালো না, সরকারের অবস্থা ভালো না বাংলাদেশ বলতে। এবং সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ গণতান্ত্রিক বিশ্ব অ্যাকসেপ্ট করবে না বা করছে না। সেই জন্য আমি বারে বারে একটা কথা বলি যে শেখ হাসিনা কবে পতন হবে এই গল্প না করে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের সবার শেখ হাসিনার পতনের জন্য কাজ করা উচিত সম্মিলিতভাবে। যা যতটুকু ক্ষমতা, আপনি কাজ করছেন, আমরা কাজ করছি আমাদের ক্ষমতা অনুযায়ী। বাংলাদেশের অভ্যন্তরে যারা আছেন তাদেরও কাজ করা উচিত। লড়াই না করলে কি আপনি মুক্তি পাবেন নাকি ভাই? উইদাউট ফাইট কোন স্বৈরাচার মুক্তি দিয়েছে তার দেশের জনগণকে? তো দেশের জনগণ যদি রুখে না দাঁড়ায়, তো আমেরিকা আপনাকে মুক্তি দিয়ে যাবে। আমেরিকা কেন মুক্তি দেবে আপনাকে? তার দরকারটা কি? আমেরিকা বাংলাদেশে তার জিও পলিটিক্স দেখবে, তার জিও পলিটিক্যাল স্বার্থ দেখবে, সেই স্বার্থ অনুযায়ী সে কাজ করবে। আপনাকে মুক্তি দেওয়ার জন্য আমেরিকার এমন কোনো মাথা ব্যথা নাই, কিন্তু সেটা জিও পলিটিক্যাল স্বার্থে কাজ করবে। তবে একটা জিনিস হয়েছে, আমি বুঝছি যেটা, যে আমেরিকা সম্ভবত বুঝতে পেরেছে যে সাউথ এশিয়ায় তার যে পলিসি ছিল, যে সব ছোট রাষ্ট্রগুলোকে ভারতের হাতে তুলে দেয়া, দ্যাট পলিসি ওয়াজ রং। এটা সম্ভবত আমেরিকা এখন বুঝতে পারছে যে এই পলিসিতে আমেরিকার ক্ষতি হয়েছে। বাংলাদেশের ক্ষতি হোক লাভ হোক, এতে আমেরিকার কিছু যায় আসে না, কিন্তু মার্কিনী যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে ক্ষতি হয়েছে, ভারতের হাতে সবকিছু তুলে দেয়। কাজেই আমেরিকা এখন নতুন করে সবগুলো দেশের সাথে আপনি দেখুন তারা আলাদা আলাদা করে সম্পর্ক স্থাপন করছে। এবং আলাদা আলাদা সম্পর্ক স্থাপন করলে যে ভালো কাজটা হবে সেটা হচ্ছে যে ভারতের যে হেজেমনিক ক্লাচ, তার যে আধিপত্যবাদী মুষ্টি, সেই মুষ্টি কিছুটা আলগা হয়ে যাবে। কিন্তু আলগা তো হলো আমেরিকার কারণে। এখন আমাদের তো লড়াই করতে হবে। আমাদের জনগণের চেতনা কোথায়? এই যে ভারত দখল করে নিয়েছে, আপনি দেখেন সবকিছুর মধ্যে তো হিন্দুত্ববাদ ঢুকে গেছে বাংলাদেশে। আপনার কালচার নাই, আপনার স্কুলের বইতে ওদের জিনিসপত্র পড়ানো হচ্ছে। তো এটা বুঝতে হবে, তো জাতি হিসাবে আমাদের টিকে থাকতে হলে আমাদের এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের লড়াই করতে হবে। এখন সেই লড়াই করবো না, আমি শুধু ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবো, এভাবে ভাই মুক্তি আসবে না। অনেকের মনে একটা শঙ্কা আছে, সেটি হচ্ছে যে সরকার যদি এখন আমেরিকার সাথে ইন্দো প্যাসিফিকে চলে যায়, বা আমেরিকার সঙ্গে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে যে তোমরা যেভাবে চাও, বা তোমাদের জিও পলিটিক্যালি তোমরা যেন উইন করতে পারো, শক্তিশালী থাকো, সে ব্যাপারে আমরা তোমাদের সাথে আছি।
তো সেই ক্ষেত্রে কি শেখ হাসিনা কি রক্ষা পাবেন? আপনি জানেন যে ইতিমধ্যে রাশিয়ান ফরেন মিনিস্ট্রি বিবৃতি দিয়েছে নজিরবিহীন ভাবে পিটার হাসের ওপর হামলার ঘটনা নিয়ে। জার্মান রাষ্ট্রদূত আবার তার একটি প্রতিক্রিয়া দিয়েছেন। চীনের পররাষ্ট্র মানে চীন খুব সজাগ মানে এই ব্যাপারে। দেখেন মানে নতুন পররাষ্ট্রমন্ত্রী তার অন্য সফর বাদ দিয়ে তিনি বাংলাদেশে ছুটে এসছেন। তো এটাও যদি করে অর্থাৎ শেখ হাসিনা যদি এই মুহূর্তে আমেরিকার বলয়ে ঢুকে যায়, যদি বলো যে সরি আমরা আসলে তোমাদের সাথে আছি, সেক্ষেত্রে কি সে সক্ষম হবে মনে করেন আপনি? আমার মনে হয় সেটা ডিফিকাল্ট হয়ে গেছে। ডিফিকাল্ট হয়ে গেছে দুটো কারণে। একটা হচ্ছে আমেরিকা কি তাকে ট্রাস্ট করবে, একটা বড় প্রশ্ন। কারণ আমেরিকা 1/11 মাধ্যমে ভারতের সাথে মিলে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে, কিন্তু আমেরিকাকে রিটার্ন কি দিয়েছে? আমি আপনাকে একে একে বলি আমেরিকাকে কি কি রিটার্ন দিয়েছে হাসিনা। 1 নম্বর রিটার্ন দিয়েছে হিলারি ক্লিন্টনকে মানে ভয়ানক ভাবে অপমান করেছে। হিলারি ক্লিন্টন যখন প্রফেসর ইউনুসের ইস্যুটা তুললেন, তিনি যখন ফরেন মিনিস্টার ছিলেন, তখন শেখ হাসিনা হিলারি ক্লিন্টন সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, আমি আপনার এখানে এই ভাষা ব্যবহার করতে পারবো না। মানে হিলারি ক্লিন্টন এবং প্রফেসর ইউনুসকে জড়িয়ে শেখ হাসিনার রুচি তো আপনারা জানেন। শেখ হাসিনা কি ধরনের কুরুচিপূর্ণ মহিলা এবং কি ধরনের শব্দ ব্যবহার করেন। তিনি যেগুলো বলেছেন সেগুলো আমি আপনার এই অনুষ্ঠানে বলতে পারবো না। 1। 2 নম্বর দেখেন, তার ছেলে শেখ হাসিনার ছেলে আমেরিকাতেই থাকে, তিনি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে যে ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এগুলো কি আপনি মনে করেন আমেরিকান গভর্নমেন্টের কাছে নাই? এবং বর্তমানে ক্ষমতায় তো ডেমোক্রেটরাই আছে, তাই না? হিলারি নাই, কিন্তু হিলারি ক্লিন্টনের পার্টি তো এখন ক্ষমতায়। জি গেল। আপনি অ্যাম্বাসেডারদের সাথে ব্যবহার দেখেন। মোজেনাকে বলতো কাজের মেয়ে মর্জিনা। কেন বলতো? কারণ মোজেনা 2014 সালে বলেছিলেন অ্যাম্বাসেডার যে একতরফা ইলেকশন করো না। এই একতরফা ইলেকশন করো না এটা বলার কারণে তাকে হেন অপমান নাই যেটা করে নাই। তারপরে এক মন্ত্রী ছিল ভারতীয় বংশোদ্ভূত এক ইয়াং মন্ত্রী এসেছিলেন, মহিলা, সেই সময় এই একতরফা নির্বাচনের বিরুদ্ধে কথা বলতে। তার সম্পর্কে সৈয়দ আশরাফ, যিনি মারা গেছেন, সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন 2 পয়সার মন্ত্রী। সেই আমেরিকান মন্ত্রীকে বলেছিলেন, নিশা দেশাইকে 2 পয়সার মন্ত্রী বলেছিলেন তিনি। গেল। এরপরে আসুন আপনি মার্শিয়া বার্নিকাট, অ্যাম্বাসেডার, তার গাড়ি বহরে হামলা চালিয়েছে শেখ হাসিনার নির্দেশে এই যুবলীগের গুন্ডারা। তিনি ডিনার করতে গেছিলেন, বদিউল আলম মজুমদারের বাসায় ডিনার করতে গেছিলেন, তার গাড়িতে হামলা করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সেদিন তাকে পেলে আমার মতো যদি অবস্থা হতো কুষ্টিয়ার, তিনি রক্তাক্ত হতে পারতেন মার্শিয়া বার্নিকাট। আবার এখন পিটার হাসের উপরে আক্রমণ করতে গেছে। এবং শুধু তাই না, শেখ হাসিনা বারে বারে বক্তব্য দিয়েছে, আপনি পড়ে দেখবেন, যে আমার কাছের বন্ধু দূরের বন্ধুর থেকে অনেক ইম্পর্টেন্ট। কাছের বন্ধুকে ভারত, কাছের বন্ধুকে চীন, তারা ইম্পর্টেন্ট আটলান্টিকের বন্ধু হচ্ছে, মানে ওয়াশিংটনের বন্ধু হচ্ছে। এবং চায়নার কাছ থেকে তিনি যে পরিমাণ টাকা নিয়েছেন, এগুলো সবই তো রেকর্ড আছে ওয়াশিংটনে। তাহলে এরকম একটি নেত্রীকে ট্রাস্ট করার কি কারণ থাকতে পারে আমেরিকা? আমার জানা নাই। এটা গেল এক সাইড, আমেরিকান সাইড বললাম আমি। আপনি রাশিয়ান সাইডে আসেন। হ্যাঁ, রাশিয়া তো বিবৃতি দিল। বিবৃতি দেওয়ার পরে রাশিয়া কি করলো? একটা জাহাজ পাঠালো। জাহাজের উপর আনুমানবিক প্রকল্পের জন্য যন্ত্রপাতি ছিল, কিন্তু জাহাজটা তো স্যাংশন ছিল, তাই না? আমেরিকা স্যাংশন দিয়েছে। তো সেই জাহাজ কি হাসিনা পেরেছে সেই জাহাজ বাংলাদেশের পানিতে ঢুকাতে? পারে নাই তো। সেই জাহাজকে তো ফিরিয়ে দিতে হয়েছে। পরে এক ধরনের সলিউশন হয়েছে, এটা ভারতে যাবে, ভারতে অফলোড করবে, সেখান থেকে আসবে, সেটা ভিন্ন আলোচনা। তাহলে রাশিয়া যে সাপোর্ট করলো, তার বিনিময়ে কিন্তু রাশিয়া ইনসাল্টেড হয়েছে, কারণ রাশিয়ান জাহাজ ঢুকতে পারে নাই বাংলাদেশে। সো পুতিন ওয়াজ ইনসাল্টেড। রাশিয়ান প্রাইম মিনিস্টার, রাশিয়ান প্রেসিডেন্ট এন্ড দ্য ফরেন মিনিস্ট্রি, দে ওয়ার ইনসাল্টেড বাই হাসিনা। আচ্ছা, এরপর আপনি চীন। তো চীন যে টাকা পয়সা দিয়েছে, এই যে অঢেল টাকা পয়সা দিল গত, এই যে সব মেগা প্রজেক্ট, পদ্মা ব্রিজ বলেন, পদ্মা ব্রিজের রেলওয়ে ব্রিজ বলেন, তারপরে কর্ণফুলী টানেল বলেন, এগুলো সবই তো চীনের পয়সা হচ্ছে। তো এখন সেই চীনের পয়সা ফেরত দিতে হবে তো বাংলাদেশের জনগণকেই ফেরত দিতে হবে, হাসিনাকে ফেরত দিতে হবে না। বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারে না। তারা মনে করে হাসিনা এগুলো ঋণ নিয়েছে। ঋণ হাসিনা নেয় নাই, ঋণ আপনি নিয়েছেন, আপনার পরবর্তী জেনারেশন নিয়েছে। এই ঋণ আপনাদেরকে দিতে হবে। হাসিনা লুটপাট করে চলে যাবে, এই ঋণ আপনারা বংশের পর বংশ ধরে এই ঋণ আপনারা শোধ করবেন বাংলাদেশের। তো যাই হোক, তো কাজেই চীন থেকে টাকা নিয়েছে।
তো আপনি এরকম অবস্থার থেকে আপনি জড়িয়ে ফেলেছেন হাসিনার। আমার মনে হয় না আপনি যেটা সন্দেহ করছেন বা আপনি আশঙ্কা করছেন যে আমেরিকার পক্ষে চলে গেলে আমেরিকা তাকে কোলে তুলে নিল এবং আর একটা 2018 মার্কা নির্বাচন হয়ে গেল এবং আমেরিকা চুপ করে বললো না ঠিকই আছে। আমার মনে হয় ওই যে বলে না যে নদীর পানি অনেক গড়িয়ে গেছে, আমার মনে হয় না সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা এখন আছে। জিও পলিটিক্সে আপনি যখন একবার পাড়া দিয়ে ফেলবেন এখান থেকে সরে যাওয়া খুব কঠিন। আপনার অনেক দড়ির মধ্যে আপনি পিছিয়ে গেছেন। সুতরাং আমি মনে করি 2023 সাল আমাদের মুক্তির বছর হতে পারে। হতে পারে, আমি বলছি, হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা আমি জনগণকে আবারও বলি, আল্লাহর উপর ভরসা করুন। আমরা কাজ করব, কবুল করবেন কিনা এটা আল্লাহ ঠিক করবেন, যে আপনার লড়াই কবুল হবে কিনা সেটাও আল্লাহ ঠিক করবেন। কিন্তু 2023 আমাদের মুক্তির বছর হতে পারে যদি বিরোধী দল তাদের কর্মকাণ্ড ঠিক রাখে। যেমন আমি বলতে চাই যে বিএনপির যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমি ধারাবাহিকতার অভাব দেখতে পাচ্ছি। আপনি এইভাবে আন্দোলন করে তো একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে পারেন না। আপনি আজকে আন্দোলন করবেন, আবার 15 দিন ঘরে থাকবেন, 15 দিন পরে আবার একটা মিছিল করবেন, এভাবে কোনো আন্দোলন পৃথিবীতে সফল হয়েছে নাকি? আপনার তো লাগাতার আন্দোলনে যেতে হবে। তো লাগাতার আন্দোলনের কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হয়তো তাদের প্ল্যানে থাকতে পারে, সেটা আপনার আমার জানার কোনো উপায় নাই তাদের কি প্ল্যান আছে। সুতরাং বিরোধী দলকে তার দায়িত্ব পালন করতে হবে, শক্তভাবে আন্দোলনে মাঠে আসতে হবে, জনগণকে তাদের মুক্তি অর্জন করতে হবে। বাংলাদেশের ঢাকা শহরের মধ্যবিত্তরা মনে করবে আমি ঘরে বসে থাকি, আমি আমেরিকা নিজের গরজে হাসিনাকে সরিয়ে আমাকে মুক্তি দিয়ে দেবে, কোনোদিন হবে না। এবং আপনাদের দেখেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই কদিন আগে বিদ্যুতের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বাড়তে বাড়তে কোথায় গেছে? তো এই প্রতিবাদ তো জনগণকে করতে হবে। আমি শুনতে পাই বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ নাকি তাদের বাজেট কাটছাট করে টিকে থাকার চেষ্টা করছে। তো বাজেট কাটছাট করে আপনি টিকে থাকার চেষ্টা করছেন, অথচ আপনি লুটপাট করছে যে সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হচ্ছেন না, প্রতিবাদে রাস্তায় নামছেন না। এটা মুক্তির পথ না, এটা কাপুরুষের পথ। তো সুতরাং জনগণকেও তাদের কাজ করতে হবে এবং বিরোধী দলকে তাদের কাজ করতে হবে। আর এর সঙ্গে আল্লাহর রহমত যদি আমাদের উপরে আসে তাহলে আমাদের মুক্তি আসবে। কিন্তু 2023 সাল আমি আপনাকে বলে দিই, হয় বাংলাদেশের জনগণের মুক্তি হবে অথবা বাংলাদেশ নর্থ কোরিয়ার মতো, মিয়ানমারের মতো একটি ঘোষিত স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবে, ঘোষিত ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হবে, যেখানে আপনি এখনই মুখ খুলতে পারছেন না। আপনি চিন্তা করে দেখেন এই সরকার কিভাবে টিকে আছে আর জনগণ কিভাবে মানে এখনো সেইভাবে মুখ খোলে নাই। কোথায় সকল সিভিল সোসাইটি? এই সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছে যে তারা আড়ি পাতার যন্ত্রপাতি কিনে নিয়ে এসছে। তারা কি বলছে? আমরা আড়ি পাতার যন্ত্রপাতি কিনেছি, ইসরায়েল থেকে কিনে নাই। ইসরায়েল থেকে কিনেছে, তারা অন্য রাষ্ট্রের মাধ্যমে কিনেছে। একটি সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করছে যে বাংলাদেশের জনগণের কোনো প্রাইভেসি নাই, তাদের গোপনীয়তা নাই, তাদের সম্পূর্ণ টেলিফোন এভরিথিং তারা মনিটর করছে। এইটা বলার পরেও এই সরকার টিকে আছে, এইটা বলার পরেও সেভাবে আন্দোলন গড়ে ওঠে নাই বাংলাদেশে। এই দুর্ভাগ্য এটা কার? এবং এই যদি বাংলাদেশে, এবং আমরা দেখে নিজেদেরকে বীর বাঙালি বলি, আমরা বলি মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে। তো মুক্তিযুদ্ধ করে আপনারা স্বাধীন হয়েছেন কি শেখ হাসিনার আঁচলের তলায় বাধা থাকার জন্য আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন? শেখ হাসিনার সরকার আপনার সমস্ত গোপনীয়তা নিয়ে যাবে, রাষ্ট্রের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাবে, আর আপনি স্বাধীন? কিসের স্বাধীনতা আপনার? কিসের স্বাধীন আপনারা? তো সুতরাং মানে সম্মিলিত ভাবে যদি আমরা মুক্তির জন্য লড়াই না করি তাহলে মুক্তি তো আসবে না। কিন্তু সেই মুক্তি আমি বিশ্বাস করি, সেই মুক্তি যদি আমরা ইমানের কাছে মানে ইমানের সাথে লড়াই করতে পারতাম, 2023 সালে শেখ হাসিনাকে হটানো সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সহায়তা। মূল দায়িত্ব জনগণের, রুখে দাঁড়ানোর দায়িত্ব, প্রতিবাদ করার দায়িত্ব, আন্দোলনের দায়িত্ব। আপনি যেমনটি বলছিলেন মাহমুদ, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। মানে আসমান থেকে কিছু নাজেলও হবে না, কোন রাষ্ট্র আমাদের জন্য কিছু করবে না, নিজেদেরকে করতে হবে। কোরআন শরীফে তো বলাই আছে, এই আয়াত অনেকেই বলেন কিন্তু ভুলে যান, যে জাতি যেরকম নেতৃত্বের উপযুক্ত আমি তাদেরকে সেরকম নেতৃত্ব দেই। কাজে জাতি হিসাবে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এর থেকে বেটার নেতৃত্বের জন্য উপযুক্ত অ্যাজ এ নেশন। এটা প্রমাণ করতে না পারলে আল্লাহ আপনাদের নেতৃত্ব পরিবর্তন করবেন। তো জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আলোচনার জন্য। নিশ্চয়ই অনেক বেশি স্পষ্ট হলো বারী সাহেবের বিষয়টি, বর্তমানে চলমান পরিস্থিতি। আমার মনে হয় যে জনগণ, যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখবেন, তারা অনেক কিছু জানতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই। আশা করি নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো।
ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অনুষ্ঠান যারা দেখবেন তাদেরকে বা দেখছেন। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন দেখলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জনাব মাহমুদুর রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায়, অত্যন্ত সহজ ভাষায় পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছেন। 111-এর প্রেক্ষাপট যেমন তুলে ধরেছেন, তেমনি চলমান যে পরিস্থিতি, রাজনীতিতে যে আশা নিরাশার দোলাচল, যত রকমের প্রশ্ন, বিশেষ করে আন্তর্জাতিক যে রাজনীতি